হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? তো কালকে রাতে আমরা নেমেছি তোমার এনজিবিতে। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে অনেকটা রাস্তা, প্রায় 6 ঘন্টা জার্নি। তো আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল বলে একটা জায়গায় জাস্ট হল করতে বললো আমার হাজব্যান্ড। আমাদের দুটো গাড়ি এখান থেকে ছাড়া হয়েছে, আমরা যাচ্ছি। তো এখানে একটা সাইডে একটা নদী পড়েছে, যেটা কিন্তু দুটো কালারের। একটা রঙটা দেখো পুরো সাদা, আর একটা ঘোলাটে, কিন্তু দুই রকম কালার হয়ে আছে নদীটা। কী নদী আমি এটা বলতে পারছি না, আমার হাজব্যান্ড হয়তো জানবে। খুব সুন্দর নদীটা। আর আমরা এখানে একটু হল্ট করার জন্য দাঁড়ালাম। এখানে একটু চায়ের দোকান পেলে খুব ভালো হতো, কারণ আমার 3-4 বার ভমিটিং হয়েছে। গলাটা কিন্তু প্রচণ্ড জ্বলছে। আমার ছেলে যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের সাথে যারা এসছে তারা গ্রুপে এখানে ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার কিন্তু একটু এনার্জি নাই যে আমি ফটো তুলি। ওরা বেশ সুন্দর ফটো তুলছে, এনজয় করছে, কিন্তু আমি এতটা টায়ার্ড, আমার মনে হচ্ছে যেন কতক্ষণ আমি জাস্ট হোটেলে গিয়ে একটু ফ্রেশ হতে পারবো। তো জিজ্ঞেস করাতে বললো আর বেশিক্ষণ নাই, আর মোটামুটি 1 ঘন্টার মতো জার্নি করলেই কিন্তু আমরা যে হোটেল বুক করেছি, মানে কটেজ বুক করেছি আমরা, সেই কটেজে কিন্তু আমরা পৌঁছে যাব। তো যেটা শুনলাম, আমাদের কটেজটা নাকি পুরো পাহাড়ের মধ্যে, খুব সুন্দর নাকি কটেজটা। তো আমি আশায় রয়েছি যে কতক্ষণে পৌঁছে একটু জাস্ট ফ্রেশ হবো, কিন্তু প্রচণ্ড খারাপ লাগছে। তো চলো, এই যে আমরা কটেজে চলে এসেছি। চতুর্দিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে আমাদের কটেজটা। তো দারুণ 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 লেগেছে। আমার হাজব্যান্ড আমাকে নেমে নেমে জিজ্ঞেস করলো যে কটেজটা তোমার কেমন লেগেছে। আমি বললাম প্রচণ্ড ভালো লেগেছে। একটা টেনশনে ছিলাম, কিন্তু সব জায়গায় যাওয়ার সময় যেমন আমরা এর আগে যখন আমরা চেরাপুঞ্জি শিলং ঘুরতে গেছিলাম, তখনও কিন্তু আমরা কটেজ ভাড়া করেছিলাম, আর প্রচণ্ড সুন্দর পেয়েছিলাম কটেজগুলো। আর আমি দেখাচ্ছি, দেখো চতুর্দিকে পাহাড়, আর মাঝখানে এই কটেজটা রয়েছে। তো এখান থেকে বাইরের জগৎটা কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না। আর আমার হাজব্যান্ড এই যে পোস্ট নিচ্ছে, পোস্ট নিয়ে ফটো তুলছে। ও ফটো তুলতে এদিকে ব্যস্ত, আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা এদিকে করে দেখাচ্ছি। খুব সুন্দর কটেজটা। হ্যাঁ, আমরা ছাড়াও এখানে আদার্স আরও 2-3টে ফ্যামিলি কিন্তু দেখছি রয়েছে, কিন্তু সন্ধেবেলায় মনে হচ্ছে একটু ভয় ভয় লাগবে। তো প্রথমে বুঝতে পারিনি, আর আমি এই যে চান করে জাস্ট ফ্রেশ হলাম, দাঁড়িয়েছি। তো এবার লাঞ্চ করতে যাব। লাঞ্চের জন্য কিন্তু ডাকতে এসেছিলো। আমার কিন্তু লাঞ্চ করার একদম ইচ্ছা নেই, আমি এতটা টায়ার্ড হয়ে গেছি ভমিটিং করে, কিন্তু আর একটুও ইচ্ছা করছে না। আর এখানে দেখো, সন্ধ্যেবেলায় হলেই নাকি এখানে ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে যায়, যার ফলে কিন্তু একটু ফায়ার জ্বালিয়ে এখানে কিন্তু সবাই এনজয় করে। তো আমরা যেহেতু 5টা ফ্যামিলি এসেছি, তো সবাই বলে যে সন্ধ্যেবেলায় যদি বৃষ্টি না হয়, তাহলে এখানেই আমরাও এরকম ফায়ার জ্বালিয়ে একটু এনজয় করবো। কিন্তু জানি না ওয়েদার কী বিরূপ নেবে। আর সবথেকে মজার জিনিস, এই কটেজটার সাথে লাগানোই কিন্তু ঋষি নদীটা। ঋষিখোলা যেহেতু নাম, এই নদীটার বেশ করেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ঋষিখোলা। তো একদম জাস্ট এর সাথে লাগানো, কটেজটার সাথেই একদম বেরোলেই এই উঠান বলা যেতে পারে কটেজটার সাথে। আর এই যে সিঁড়ি করা রয়েছে নদীতে যাওয়ার। তো আমার ছেলে তো খুব লাফালাফি করছিল যে নদীতেই চান করবো, নদীতে চান করবো। তো ওরা একটু বারণ করলো, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে। তো পাহাড়ের নদীগুলো নাকি যখন তখন জলস্তর বেড়ে যায়। এটা তো আমরাও সবাই জানি, ভিডিওতেও দেখেছি যে কখন বিদ্রূপ আকার ধারণ করবে এই নদীগুলো। এখন তো মনে হচ্ছে শান্ত, একদম জল নেই। তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু কাছে গিয়ে দেখো কি সুন্দর নদীটা দেখতে। একদম দুপাশে পাথর, আর মাঝখান দিয়ে টলটল করে জল চলে যাচ্ছে। আর জলটা এতটা কাঁচের মতন, দেখে মনে হচ্ছে যেন একটা কিছু পড়ে থাকলেও বুঝতে পারবে। আর চতুর্দিকে এই যে পাহাড়, আর মাঝখানে দেখো জলটা। আর এই পাশে যে গাড়িগুলো আমাদেরকে নিয়ে এসছে, সব ধোয়াধুয়ি এখানে চলছে। এতটা সুন্দর লেগেছে, আমার কিছু বলার নেই। আমি বক্তব্য প্রকাশ করতে পারছি না যে আমি কী বলবো। এতটা সুন্দর জায়গাটা, খুব সুন্দর আমার মনে হয়। আর এটা যে ডাইনিং রুম, আমরা যে এসেছি সবার কিন্তু ডাইনিং, বিশাল ভিতরটা ডাইনিং। তো চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো আমাদেরকে নক করে গেছে যে তোমরা চান ঠান করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, কারণ 3:30 অবধি নাকি লাস্ট লাঞ্চটা দেবে। তো এই যে লাইটগুলো লাগানো রয়েছে, সন্ধ্যেবেলায় লাইটগুলো সব জ্বলে গেলে নাকি সুন্দর দেখতে লাগবে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর এই যে চতুর্দিকে দেখো পাহাড়টা, আমি দেখাচ্ছি কি সুন্দর পাহাড়টা, খুবই সুন্দর। আর মাঝখানে এই কটেজগুলো করা হয়েছে। আর এই মাঝখানে একটা জল করে রেখেছে, এরা দেখছি কালারিং মাছ ছেড়েছে, খুব সুন্দর। আর আমার তো সবথেকে ভালো লাগছে পাহাড়। তো এরা বললো, যারা এখানে থাকে তারা বললো যে যত বিকেল হবে তত নাকি পাহাড় থেকে মেঘগুলো নিচে নেমে নেমে আসবে, ওটা নাকি দেখতে আরও সুন্দর হবে। তো আমি জাস্ট অপেক্ষায় আছি। আমার ছেলেকে বলছি তুই ক্যামেরা নিয়ে রেডি থাকিস,
কারণ এই বিকেলবেলায় হলে এই পাহাড় থেকে যে মেঘগুলো যে উড়ে উড়ে যায়, ওটা কিন্তু মানে ফটোটা অবশ্যই তুলবো, কারণ খুবই সুন্দর লাগে। আর এরা ঘোরাঘুরি করছে, এরাও আমার সাথে এসছে, এরা দুর্গাপুরে থাকে। এই যে আমার ছেলে, সবাই গেঞ্জি পরে আছে, আমার ছেলের কিন্তু গরম করছে, ওই যা স্যান্ডো গেঞ্জি পরেই ঘুরে বেড়াচ্ছে। তো আমি সেটাই বললাম ছেলেকে যে স্যান্ডো গেঞ্জিটা এখন পরিস না, এখন মানে একটা ভালো দেখে গেঞ্জি পর, কারণ এখানকার ওয়েদারটা কিন্তু একদমই আলাদা। ঠান্ডা লেগে গেলে পুরো ঘোরাটাই কিন্তু মাটি হয়ে যাবে, কারণ কালকে যেখানে যাবো, কালকে নাকি 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি টেম্পারেচার ওখানে, মানে বিভৎস ঠান্ডা শুনলাম। তো আরেকটা আমার ভুল হয়ে গেছে, যেটা আমি কিন্তু আমার নিজের জন্য কোনো জ্যাকেট ট্যাকেট আনিনি, কারণ আমি মানে আমার মনে হলো সেরকম ঠান্ডা কিন্তু হবে না। তো আমার হাজব্যান্ড সে বকাবকি করছে যে এতটা ঠান্ডা, তো কিছু একটা করে ম্যানেজ করতে হবে। এই জন্য আমার হাজব্যান্ড ঘোরাঘুরি করছে। রুমগুলো বেশ বড়, ছোট বলবো না, খুব সুন্দর রুমগুলো। এটা কিন্তু এক একটা এদের ছোটো ছোটো করে গ্রাম, মানে গ্রামই বলা যেতে পারে, ছোটো ছোটো করে মানে ঘর করে করে এরা কিন্তু এরকম ভাড়া দিয়েছে। বেশ সুন্দর খাওয়া দাওয়া থাকা, মানে খুব সুন্দর, একসাথে সবই দিচ্ছে। এটা কিন্তু আগের থেকে এগুলো বুক করতে হয়। যদি কেউ আসতে চাও তো আমি নিচে ডেসক্রিপশনে কিন্তু এদের ফোন নাম্বারটা দিয়ে দেবো। তোমরা যদি কেউ এখানে এসে এখানে থাকতে চাও, বুক করতে চাও, এটা কিন্তু আগের থেকে তোমরা এখানে বুক করতে পারো। এই প্লেসটা কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো, ভিউটা কিন্তু দারুণ, অসম্ভব ভালো ভিউ এখানকার। মানে টাউনে থাকার থেকে গ্যাংটক বা দার্জিলিংয়ে টাউনের যে গিঞ্জি যে যানজট, হ্যাঁ, তার থেকে কিন্তু এসব স্পটে যদি এসে থাকা যায়, এখানকার কিন্তু মানে গ্রাম্য পরিবেশ কিন্তু দারুণ লাগবে। দেখো পাহাড়ে, চতুর্দিকটা পাহাড়ে ঘেরা, আর জনবসতিও কিন্তু সেরকম নেই, একদম ফাঁকা ফাঁকা। পতাকাগুলো হাওয়াতে উড়ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম, মানে পতাকাগুলো কি সুন্দর উঠছে। আর এই যে ভদ্রলোকেও পেরেছে, এরা আদার্স অন্য ফ্যামিলি, তো এরা মনে হয় নদীতে চান করতে নামছে। নদীর জলটা জিজ্ঞেস করলাম আমি, বললো প্রচণ্ড ঠান্ডা, পুরো বরফের মতো। সে তো হবেই স্বাভাবিক, কারণ পাহাড় থেকে জলটা যেহেতু নামছে, বোঝাই যাচ্ছে এই জল কিন্তু খুব ঠান্ডা হবে। আর একটু আমারও ইচ্ছা ছিল জলে নামার, কিন্তু আমি নামতে গেলে এখন ছেলে পিছন ধরবে। এই যে অলরেডি দেখো আমার ছেলে আগে গিয়ে দাঁড়িয়ে আছে, ও খালি স্কোপ খুঁজছে যে কখন মম একটু পারমিশন দেবে আর আমি জলে নামবো। আমি তো বলে দিচ্ছি একে যে জলে নামলেই কিন্তু তোকে মারবো, কারণ জলে নামাটা আমার মনে হয় ঠিক হবে না। কারণ এখন যেহেতু বৃষ্টি পড়ছে, যদি হুট করে জল স্তর বাড়ি যায়, তো আমার মনে হয় উপর অব্দি জল উঠে আসবে। কারণ আমি এরকম ঝিলের অনেকগুলোই দেখেছি, নদীতে হঠাৎ করে জল বেড়ে যাওয়ার দৃশ্য, আমার কিন্তু পুরো আতঙ্ক লেগে থাকে। আর গাড়িগুলো কি সুন্দর একটা একটা করে পার করাচ্ছে। আর কিছু কিছু গাড়ি, আমরা যে গাড়িগুলো এসেছি গাড়িগুলো রিজার্ভ করে, সেই গাড়িগুলো কিন্তু এখন ধোয়াধুয়ি চলছে। আর এই ট্রাকগুলোও দেখো কি সুন্দর, পাথরের উপর দিয়ে কিন্তু টনমর টনমর করতে করতে এত সরু রাস্তা দিয়ে যাচ্ছে। এই লোকগুলো কি সুন্দর চান করছে, সাঁতার কাটছে। জল কিন্তু বেশি নেই, একদম কম জল। তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে কিন্তু সাঁতার কাটার চেষ্টা করছে, কিন্তু এত কম জলে সাঁতার কাটা কিন্তু যায় না, জল একটু বেশি হলে তবেই সাঁতার কাটা যায়। এই ট্রাকটাকে দেখো কি সুন্দর যাচ্ছে সরু রাস্তা দিয়ে। আমরা যখন নামলাম, আমি তো ঘুমাতে ঘুমাতে এসেছি পুরো গাড়ি। আমার হাজব্যান্ড বললো পুরো নাকি মানে দুপাশে খাদ ছিল, আর মাঝখানে একদম সরু, মানে ড্রাইভার নিয়ে এসছে। তো এদের ড্রাইভার, পাহাড়ে যে ড্রাইভাররা গাড়ি চালায় সবাই জানে, ওদের হাত কিন্তু বিশাল হয়, যেহেতু মানে ওরা পাহাড়েই গাড়ি চালায়। আমাদের লোকাল, আমরা যেখানে থাকি, ওদের ওই সব ড্রাইভারকে কিন্তু এখানে নিয়ে এলে ওরা কিন্তু একদিনই পারবে না। এত সরু রাস্তায় এতটা ব্যালেন্স করে এরা গাড়ি চালায়, এটা দেখার মতন। আর এই যে পাহাড়ের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার কিন্তু যেহেতু সন্ধে সন্ধে হয়ে আসছে, মেঘ কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে। ঠিক মনে হচ্ছে এবার নিচের দিকে কিন্তু মেঘগুলো বা নামা শুরু করবে। এখানকার লোকগুলো কিন্তু আমাদেরকে বললো যে সন্ধ্যের ভিউটা কিন্তু আরও সুন্দর হবে যদি বৃষ্টি না পড়ে। বৃষ্টি না পড়লে আমরা একটু ঘুরতে বেরোবো, কিন্তু পাহাড়ে তো বলা যায় না, মানে এই মেঘ এই বৃষ্টি, এই মেঘ এই বৃষ্টি। মানে এতক্ষণ তো মানে ওয়েদারটা পুরো ক্লিয়ার, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা বানাচ্ছি, কিন্তু এখন এই টিপটাপ টিপটাপ বৃষ্টি কিন্তু স্টার্ট অলরেডি হয়ে গেছে। তো এটাই এখানে প্রবলেম, যে কখন যে এরা বৃষ্টি নামিয়ে দেবে পাহাড়ে, বোঝা খুব মুশকিল। তো আমার কিন্তু নদীটা খুব ভালো লেগেছে, এতটা জলটা ক্লিন না, দেখে একদম মানে মন একদম ভরে গেল। আমার ছেলে সেলফি স্টিকটা নিয়ে দাঁড়িয়ে আছে, ও খুব এনজয় করছে। আমি ওকে জিজ্ঞেস করছি কেমন লাগলো, ও বলছে খুব 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 ভালো লাগলো মম, দারুণ লাগলো। সত্যি কথা বলতে আমারও ভালো লাগলো। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে এবার ওদের নাম্বার নিয়ে যেতে, মানে এখানে যারা মানে দিচ্ছে ঘর ভাড়াটা, তো তাদের মানে নাম্বারটা নিয়ে যেতে, নেক্সট বার এলে আমরা কিন্তু এখানেই থাকবো। তো আর তোমাদেরকেও আমি ডেসক্রিপশনে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো। কিন্তু অলরেডি দেখো সন্ধে হয়ে গেছে,
আর আকাশটা দেখো, যে মেঘগুলো পুরো জমতে শুরু করেছে পাহাড়ে। জানি না আমি কতটা তোমাদেরকে দেখাতে পারছি, পুরো কিন্তু মেঘে আস্তে আস্তে করে পাহাড়গুলো ঢুকে যাচ্ছে। আর এইদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে। আমাদের কিন্তু এবার কফির ইনভাইট এসছে, আমাদেরকে এবার কফি আর পকোড়া, চিকেন পকোড়া সার্ভ করা হবে। তো আমাদেরকে মানে নক করে দিয়ে গেলো প্রত্যেকটা রুমে, যে এখানে চলে আসো বাইরে, আমরা কিন্তু তোমাদের জন্য এবার কফি আর চিকেন পকোড়া সার্ভ করবো। তো আমরা টোটাল এসেছি 4টে ফ্যামিলি। তো আমরা 4টে ফ্যামিলিতে টোটাল 15জন লোক আছি। সবার দরজায় নক করে দেওয়া হয়েছে। তো সবাই মিলে বেরিয়ে এবার একটু আড্ডা মারা হবে, কারণ যেহেতু দুটো গাড়িতে করে এসেছি। আর আমি তো গোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি বলে কারোর সাথে কথাই হয়নি। তো এখন সন্ধ্যেবেলা একটু বসে সবাই বেরোলে একটু গল্প টল্প করবো। এই একটা খুব ভালো জিনিস যে এরকম পাহাড়ের মাঝখানে বসে গল্প করা আর গরম গরম কফি খাওয়া, তার সাথে যদি চিকেন পকোড়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমাদেরকে বিকেলবেলায় জিজ্ঞেস করেছিল যে কী খাবে। এই যে শিয়াও দাঁড়িয়ে রয়েছে। আর এরা যে ফ্যামিলিটা, এরাও দুর্গাপুরে থাকে, এরা দুর্গাপুর থেকে এসছে, এনার দুটো মেয়ে আছে। আমি একবার তোমাদের রুমের ভিতরটা দেখিয়ে দিই, রুমগুলো কেমন। তো রুমগুলো বেশ সুন্দর, কিন্তু বেশ বড় বড়, দুপাশে দুটো বেড রয়েছে। আর দেখো রুমগুলো বেশ বড়, বাথরুমটাও বেশ বড়। আমাদের তো লাগেজে পুরো ছড়াছড়ি, এসে আর ইচ্ছা করেনি যে লাগেজ টাগেজগুলো গুছাই, সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। রুমটা খুব সুন্দর। আর একটা জিনিস এখানে দেখলাম, মানে একটাই জাস্ট ছোটো ছোটো ফ্যান দেওয়া, কারণ ওরা বললো যে মানে সন্ধ্যের পর থেকে এত ঠান্ডা হবে, ফ্যানের দরকার হয় না। তার জন্য জাস্ট হাওয়ার জন্য একটা করে ছোট্ট ছোট্ট ওয়াল ফ্যান দিয়ে রেখেছে। আর এই যে সামনের যে কটেজটা, সেটা এইটা, ওখানেও ফ্যামিলি আছে। তো চলো, সবাই অলরেডি কিন্তু পৌঁছে গেছে। তো আমিও যাই, গিয়ে একটু ওদের সাথে গল্প টল্প করি, একটু পকোড়া টকোড়া খাই। এই যে সবাই বসেছে, না সবাই এখনও আসেনি আমাদের সাথে যারা ছিল। আর একটু সামনে যে রুমটা, ওখানে কিন্তু রান্না হচ্ছে, মানে যারা আমাদের সার্ভ করছে রান্না ঠান্নাগুলো, তারা কিন্তু ওখানে থেকেই রান্নাগুলো সার্ভ করে করে দিচ্ছে। আমি তো পাহাড় দেখতেই ব্যস্ত, আমি কি কফি খাবো। আমার হাজব্যান্ড বলছে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কিন্তু কফি খেতে খাওয়ার থেকে আমার এই পাহাড়ের দৃশ্যটা দেখতে অপরূপ লাগছে। এবং সন্ধে হয়ে এসছে তো দেখো, এই যে গাড়িগুলো ধীরে ধীরে কিন্তু অলরেডি এখানে এসে দাঁড়াচ্ছে, যেহেতু আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। তো তার জন্য কিন্তু এখানে এসে এরা বেরোচ্ছে। আর এই যে ওই মেয়েটা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে চিকেন পকোড়া, কফি, এই যে গরম গরম কফি, তার সাথে চিকেন পকোড়া। এরকম ওয়েদারে বসে সবার সাথে কিন্তু এই কফি আর চিকেন পকোড়া খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বলো। তার সাথে গল্পও হচ্ছে সবাই মিলে, বেশ বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে সকালবেলা যখন আমি আসছিলাম, আমার তো মানে এত প্যালপিটেশন বেড়ে গেছিলো যে আমি এত ভমিটিং করে আমি যদি সুস্থ না হতে পারি তো আমার পুরো আশাটাই মাটি হয়ে যাবে। যে শিয়া পুকলু সব বসে আছে এখানে, সব গল্প করছে, ফটো তুলছে, ভিডিও করছে। তো একজন দাদা বললো যে একটু আগে নাকি, আমি তখন রুমের ভিতরে ছিলাম, বললো মেঘটা নাকি একদম নিচে অব্দি নেমে এসেছিলো, দারুণ তখন লাগছিলো। তো এখনও সুন্দর লাগছে দেখো দেখতে পাহাড়গুলো। আর এই যে লাইট, এখানে লাইটগুলো, যত লাইট সব জ্বালিয়ে দিয়েছে এরা। আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, একটু আগে দেখলাম একটা মেয়ে এখানে যে থাকে, সে কার্বলিক অ্যাসিড নিয়ে পুরো মানে সব দিকে ছড়াচ্ছিলো। তো আমরা জিজ্ঞেস করলাম যে কার্বলিক অ্যাসিড কেন দিচ্ছ। তো বললো এটা পাহাড়ি এলাকা, তো পুরো জঙ্গল চতুর্দিকে, তো প্রচুর সাপ নাকি বেরিয়ে আসে। আর একটা বললো যে সন্ধ্যের পর আপনারা কেউ বেরোবেন না, কারণ এখানে নাকি খুব চিতাবাঘ বেরোয়। তো আমাদেরকে না জিজ্ঞেস করে বেরোবেন না। শুনে তো একটু আতঙ্কই লেগে গেল। ওই জন্য সবাইকে বলে দিলাম যে সন্ধ্যের পর কিন্তু কেউ না বলে কোথাও যাবি না। প্রচণ্ড নাকি চিতাবাঘ এখান থেকে বেরিয়ে আসে, হবেই তো, এত বড় বড় পাহাড় যেখানে রয়েছে সেখানে তো অবশ্যই এখানে মানে বাঘ বা মানে চিতাবাঘ বলো বা সাপ বলো, তার উপদ্রব তো হবেই। তো দেখো কিন্তু ভিউটা কিন্তু দারুণ। আর এবার সন্ধ্যে হয়ে গেছে, মাঝখানে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ না, ছোট্ট ছোট্ট লাইট জ্বলছে পাহাড়ে। তো এদেরকে জিজ্ঞেস করতে বললো যে হ্যাঁ ওগুলোও কটেজ, যে লাইটগুলো জ্বলছে ওইগুলোও কিন্তু কটেজ, ওগুলোও সব রুম ভাড়া দেওয়া হয়। সবার হাতেই এক কাপ করে কফি, সবাই চিকেন পকোড়া খাচ্ছে। চিকেন পকোড়াটা কিন্তু খুব একটা ভালো বানায়নি, আমার তো ভালো লাগেনি, জানি না কার ভালো লেগেছে। আর একটু মানে করা হলে ভালো হতো। তো আমার ছেলে তো কফি খায় না, আজকে কফি খেতে পেয়ে খুব মজা, পারমিশন দিল, মম একটু কফি খাবো। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে খা, এখন ঠান্ডা ওয়েদার তো কফি খাওয়াটা খারাপ হবে না। এই যে বাচ্চাটাকে ওর মা কফি খাওয়াচ্ছে, ওরা বাঁকুড়া থেকে এসেছে, ওরা আমার হাজব্যান্ডের কলিগ। তো ওখানে যারা আছে সবাই আমার হাজব্যান্ডেরই কলিগ। তো কাউকে আমি আগের থেকে চিনতাম না, এখানে এসে সবার সাথে পরিচয় হলো, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আশা করছি আরও বাকি যে দিনগুলো কাটাবো, এক এক দিন এক একটা জায়গায় যাব।
তো খুব এনজয় করবো। কিন্তু আমার প্রবলেমটা হয়ে যাচ্ছে, আমি যেহেতু ভমিটিং করছি, আমি বাদে সবাই কিন্তু ওরা সুস্থ, আমি একটু অসুস্থ। তো এসেই একটু আমাকে ওয়ারেস করে দিয়েছিলো। ওয়ারেসটা খাওয়ার পর থেকে কিন্তু একটু ভালো লেগেছে শরীরটা। দুপুরে তো লাঞ্চটা একদম করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ ছিল। সবাই লাঞ্চ করেছে, বাট আমি খালি ওয়ারেস খেয়েই থেকেছি। একদম লাঞ্চটা খেতে ইচ্ছা করছিল না। তো যে সবাই গল্পে ব্যস্ত, যে আমার হাজব্যান্ড, শিয়া আর টুগলু সবাই মিলেই বসে আছি। সবাইকে জিজ্ঞেস করছি কেমন লাগছে, সবাই বলছে খুব খুব ভালো লাগছে জায়গাটা। আর গল্প করছি কালকে কোথায় যাব, কালকে যেখানে যাব সেটাও দেখাবো। কালকে যেখানে যাব সেখানে তো শুনলাম 10 থেকে 12 ডিগ্রি কিন্তু টেম্পারেচার, ভালোই ঠান্ডা হবে বুঝতে পারছি। তো দেখা যাক, ছেলেটা না অসুস্থ হলেই হচ্ছে, কারণ আমার ছেলে আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। আমার হাজব্যান্ডেরও ঠান্ডার ধাত আছে, ওকে নিয়ে একটু চিন্তা, একটুতেই হাঁচি করতে থাকে। ঠান্ডা না লাগলেই হলো। তো সবাই গল্পে ব্যস্ত। রাতেও আমাদের ডিনারটা এখানে যে দেবে সে জিজ্ঞেস করে গেল যে তোমরা ডিনারে কী খাবে। তো একটাই ডিনার, একরকমই সবজি বললে বানাবো। এক একদিন কেউ বলছিল মটন, কেউ বলছিল চিকেন, বললো না দুরকমই হবে না, যে কোনো একরকমই তোমাদের বলতে হবে। তো ওটাই আমরা ডিসিশন নিচ্ছি বসে বসে রাতে ডিনারটা কী খাওয়া যায়। কিন্তু ঠান্ডার দেশ তো একটু ফ্রাই হলে ভালোই লাগে খেতে। তো তোমরাও দেখো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে অবশ্যই বলো। এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই আমি বানানো, এত কষ্ট করে আমি এত অসুস্থ হয়ে গেছি এখানে এসে, তাও ভিডিওটা বানালাম তোমাদেরকে দেখাবো বলে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই আমার চ্যানেলটা করে দিও। আর আমাকে কমেন্টেও জানিও অবশ্যই যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে। যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় বা আমার কিছু ভুল হয়ে থাকে তো তোমরা প্লিজ কমেন্টে আমাকে বলো, সেটা কিন্তু আমি অবশ্যই চেঞ্জ করে দেবো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা দেখো, আমি দেখাচ্ছি। আর কালকে যেখানে যাব সেখানেও কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে আমার সাথে সাথে নিয়ে যাবো, দেখাবো। আর আরেকটা জায়গা আছে যেখানে খুব ভালো নাকি মার্কেটিং, আমি তো মার্কেটিং করার মাস্টার, ঘর থেকেই বলে এসেছি মার্কেটিং করবো, এটা কিনবো ওটা কিনবো। তো আমার হাজব্যান্ড বলছে যে তোমার কিন্তু মার্কেটিংয়ের যে জায়গাটা সেটা কিন্তু যেতে এখনও 2 দিন দেরি আছে, তো 2 দিন ওয়েট করবো। আর আমি মার্কেটিং কী কী করছি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো, যে আমি মার্কেটিংয়ে কী কী করছি। তো এখানে বেশ এনজয় করা হচ্ছে, সবাই মিলে গল্প ঠাল্প করছি, কার বাড়িতে অনেক কী আছে, কে কীরকম ডিউটি করে সব। তো সেই এক দাদা এখানে দাঁড়িয়ে, ও দাদাটা বিষ্ণুপুরে থাকে, এই যে হাজব্যান্ড ওয়াইফ, ওর একটাই মেয়ে। তো বিষ্ণুপুরের গল্পটাও বলছে, বেশ ভালোই লাগছে শুনতে, সবার মুখে গল্প শুনছি। যেহেতু এদের একদম আননোন পার্সন আমার কাছে ছিল এরা, আমি এদের ফ্যামিলিকে একদমই চিনতাম না, জাস্ট একদম নিউ এরা আমার কাছে। তো সবার বাড়ির গল্প শুনছি, কার বাড়িতে কে আছে, কার বাড়িতে কীভাবে সব চলে, কার মেয়ে কোথায় পড়ে। তো একটা ফ্যামিলি, যে বাঁকুড়ায় দাদাটা থাকে, সে অলরেডি দুর্গাপুরে এসেছে, তো ওর মেয়ে কারমেলে ভর্তি হয়েছে। তো ছোটো, একদমই ছোটো, যে সামনেই দেখতে পাচ্ছ বাচ্চাগুলো সব দুষ্টুমি করছে, খেলছে। তো বাচ্চাগুলো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই কটেজগুলো তো আরও সুন্দর লাগছে দেখতে, লাইট জ্বালিয়ে দিয়েছে, চতুর্দিকে পাহাড়, মাঝখানে কটেজ। রাতে ডিনারটাও বেশ মনে হয় চুটিয়ে ভালোই করা যাবে। অনেক কিছুর অর্ডার দেওয়া হলো আমাদেরকে, আমরা দিয়ে এলাম অলরেডি অর্ডারটা। এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে না, কারণ যেহেতু অনেকবার ভমিটিং করেছি, তো আমার সামনে যে বসে আছো আমাকে বলছি ঠান্ডা জল খাও, গলাটা একটু আরাম পাবে। বাট ঠান্ডা জল পাচ্ছি না, যেহেতু এখানে অলরেডি ঠান্ডা, তো এরা ঠান্ডা জল কেউ খায় না আর রাখেও না। তো এটা একটা প্রবলেম হয়ে গেছে। কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি নর্মাল জল খেয়েই কাটিয়ে দেবো। আরেক কাপ কফি হলে একটু ভালোই হতো, কারণ গলাটা বেশ একটু আরাম পেলাম। অনেকটা ভমিটিং করেছি, তো ওরা সব আমাকে রাগাচ্ছে যে আরেক কাপ করে তুমি কফি খেয়ে নাও, তো গলাটা একটু আরাম পাবে, রিল্যাক্স হবে গলাটা তোমার। তো দেখো, সবাই ফোন নিয়ে ব্যস্ত, গল্প নিয়ে ব্যস্ত, আমিও তোমাদেরকে শেয়ার করছি। ভেবেছিলাম আজকে সকালে, তো আমি ভেবেছিলাম যে আমি হয়তো ভিডিও বানাতেই পারবো না, এতটা অসুস্থ হয়ে গেছিলাম সত্যি কথা বলতে, একদমই ভাবিনি যে ভিডিওটা বানাতে পারবো। তো লাস্ট স্নান করার পর মনে হলো না, শরীরটা একটু ফ্রেশ হয়েছে। আর আমার হাজব্যান্ড আমাকে সমানে দেখিয়ে যাচ্ছে, দেখো পাহাড়ের উপরে লাইট জ্বলছে, ওখানে কটেজ আছে, ওখানে কটেজ আছে, সেখানে কটেজ আছে। ওর খুব ইচ্ছা ছিল যে আরও একটু বড় কোনো কটেজে থাকা। তো চলো, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা।